আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রইসনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বই খাতা নিয়ে সামনে প্রস্তুত হবে। আশা করব আমার ক্লাসটা তোমরা ফলো করবে। যদি কারো মনে কোনো প্রশ্ন হয় ক্লাস শেষে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, তোমাদের মেন বইটার দ্বিতীয় অধ্যায় আছে লেনদেন। সেই লেনদেন বিষয়েই আজকে আমি আলোচনা করব। তো তোমরা জানো যে হিসাব বিজ্ঞানের যে হিসাব চক্রটা আছে সেই চক্রটা কয়টা ধাপ? 10টা ধাপ। 10টা ধাপের মধ্যে লেনদেন চিহ্নিতকরণ হচ্ছে প্রথম ধাপ। আজকে আমি আমার ক্লাসটা সেই লেনদেন চিহ্নিতকরণ নিয়েই আলোচনা করব, সাজিয়েছি। তো চলে আসো, আমরা আমাদের মূল ক্লাসটাতে চলে যাই। তো লেনদেন, লেনদেন এখানে দুটি শব্দ এসেছে। একটি শব্দ হচ্ছে, খেয়াল করো, লেনদেন লিখেছি, লেনদেন, দুইটা শব্দ এসেছে। লেন অর্থ নেওয়া মানে গ্রহণ করা, দেন অর্থ দেওয়া অর্থাৎ প্রদান করা। তাহলে আমাদের লেনদেন বিষয়টা বুঝার প্রথমেই আগে জানতে হবে লেনদেনটা কি। লেন এবং দেন দিয়ে কি বোঝানো হয়েছে? লেন মানে নেওয়া, গ্রহণ করা, ঠিক আছে। দেন অর্থ দেওয়া, প্রদান করা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে নেওয়া এবং দেওয়া এই দুইটার মাধ্যমে যে লেনদেনটা সংগঠিত হবে সেটাই হচ্ছে লেনদেনের আওতাভুক্ত। আচ্ছা, তাহলে দেখো, আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই লেনদেন বাদে আমরা কোনো হিসাবই পরিচালনা করতে পারবো না, হিসাব কার্য পরিচালনা করতে পারবো না। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, প্রত্যেকটা ঘটনাকেই আমরা কি লেনদেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? যে প্রত্যেকটা ঘটনা, যে লেনদেনগুলো ঘটবে সেগুলোকে কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আর ঘটনাগুলো, যে ঘটনাগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে সেগুলোকেই আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করব। কিন্তু প্রত্যেকটা ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। কিন্তু প্রত্যেকটা লেনদেন কিন্তু এক একটি ঘটনা। তাহলে বোঝা গেল কি, যে প্রত্যেকটা লেনদেনকেই এক একটি ঘটনা বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করতে আমরা পারবো না। সেই যে লেনদেনটাকে আমরা, ঘটনাকে আমরা লেনদেন বলবো, তাতে কি করতে হবে? টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। দ্বিতীয়ত অর্থের অঙ্কের পরিবর্তন ঘটতে হবে। এই দুটো জিনিস আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। দেখো, আমি কিন্তু লেনদেনের সংজ্ঞাটা তোমাদের বইতে আছে, তারপরেও একটু এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা অবশ্যই সাথে সাথে পড়বে, দেখবে। লেনদেন অর্থ কি? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে অর্থের আদান প্রদান হবে। যেমন এই যেখানে লেনদেন বলা হয়েছে নেওয়া, দেওয়া বা গ্রহণ করা, প্রদান করা, সেটাই অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমি আগেই বলেছি যে অর্থের মাপকাঠিতে মানে অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তার মানে কি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। আরেকবার একটু সাথে সাথে আমরা বলি, দেখো, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে কি লেনদেন বলা হয়। এবার দেখো, আমাদের কাছে সংজ্ঞাটা যেমন ক্লিয়ার, অতএব আমরা এই সংজ্ঞাটা থেকেই বলতে পারবো যে কোন ঘটনাটা লেনদেন এবং কোন ঘটনাটা লেনদেন নয়। এবার আসো, লেনদেন কত প্রকারের হতে পারে? দুই ধরনের হতে পারে। একটা কি বাহ্যিক লেনদেন, আর একটা কি অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, বাহ্যিক লেনদেনে কোনো অর্থনৈতিক ঘটনার দুইটা পক্ষ থাকতে হবে। কয়টা পক্ষ থাকতে হবে? দুইটা পক্ষ থাকতে হবে, অথবা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে হবে।
মানে হচ্ছে বাহ্যিক লেনদেনটা বাহিরের লেনদেন, আমরা বুঝতে পারতেছি বাহ্যিক মানেই বাহিরের। তো বাহিরের লেনদেনটা সংগঠিত হতে হলে কি করতে হবে, দুইটি পক্ষ থাকতে হবে অথবা দুইটি প্রতিষ্ঠানের ভিতরে আর্থিক লেনদেন ঘটতে হবে, প্রভাবিত হবে তাই দুইটি লেনদেন প্রতিষ্ঠান। এবার তুমি যদি বলো এটার একটা উদাহরণ, যেমন তুমি তোমার ব্যবসায় প্রতিষ্ঠান যে এরিয়াতে পরিচালনা করছো তার জন্য ধরো তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছো, সেই ফ্ল্যাটটার বাড়ি ভাড়া দিলে, অতএব এখানে তুমি দিলে এবং বাড়িওয়ালা যে মালিক পক্ষ গ্রহণ করলো, এখানে দুইটি পক্ষ সৃষ্টি হয়েছে এবং দুইটা প্রতিষ্ঠান প্রভাবিত হয়েছে। তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, বাড়িওয়ালা বা মালিক পক্ষ টাকাটা পেয়েছে। তাহলে বোঝা গেল যে বাহ্যিক লেনদেন হতে হলে দুইটি পক্ষ থাকতে হবে বা দুইটি প্রতিষ্ঠানকে প্রভাবিত হতে হবে। এবার আসো আমরা যে বলেছি অভ্যন্তরীণ লেনদেন, অভ্যন্তরীণ লেনদেনটা কি? আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত আসবাবপত্র থাকবে, হ্যাঁ, সেই সমস্ত আসবাবপত্র আস্তে আস্তে ব্যবহার করার কারণে আস্তে আস্তে তার অপচয় হচ্ছে, একটা নিট লস হচ্ছে, যে ওখান থেকে আমাদের কি হচ্ছে, যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি কিছু আসবাবপত্র কিনেছি, ফ্রিজ টিভি কিনেছি, বা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি চেয়ার টেবিল বেঞ্চ এগুলো বানিয়েছি, সেই কাঠের আসবাবপত্রগুলো যখন আমি বিক্রি করতে যাব তখন যে দামে আমি কিনেছি সেই দাম তো আমি বিক্রি করতে পারবো না, তখন দেখা যাবে ওটার একটা মানে অপচয়ের মূল্য ধরতে হবে, যে ওটা ব্যবহার করার পরে যে যতটুকু ব্যবহার যোগ্য ক্ষতি হয়েছে সেটাকে অপচয় বলে। তো ওই জিনিসটা কিন্তু সবসময় চোখে দেখা যায় না, সেটা আস্তে আস্তে হতে থাকে। যখন আমরা টাকায় পরিমাপযোগ্য করতে যাই তখন কিন্তু সেই অভ্যন্তরীণ লেনদেনটা বোঝা যায়। তো এটাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, মানে যে মূল্য হ্রাসটা হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন বোঝায়। তাহলে নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন উদ্ভব হতে পারে, লেনদেনের সৃষ্টি হতে পারে। তাহলে কিভাবে লেনদেনের সৃষ্টি হবে? যেমন ঘর ভাড়া তুমি দিলা, ঘর ভাড়া যখন পাওয়া গেল তখন কি হলো, এক পক্ষ ঘর ভাড়াটা দিল, নগদ টাকার আদান প্রদান হলো, আর এক পক্ষ ঘর ভাড়াটা পেলো। তো এটা কি বাকিতে হতে পারে? এটা বাকিতে হয় না, ঘর ভাড়াটা ঠিকই নগদ টাকায় যোগ্য হতে হবে। তুমি মনে করো যে একটা মুদির দোকান থেকে 5 কেজি চাল কিনলে, সবসময় ওখান থেকে কিনো, তখন ওইখানে কিন্তু তুমি ধারে ক্রয় বিক্রয় করতে পারবে, বাকিতে ক্রয় বিক্রয় করতে পারবে। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও কিন্তু লেনদেন হতে পারে। যেমন আমি বললাম যে আসবাবপত্রের যে মূল্য হ্রাসটা হয় বিক্রি করার ক্ষেত্রে, দেখা যায় যে মূল্য হ্রাসটা পাই আমরা, সেটাই হচ্ছে মানে অদৃশ্য লেনদেন, এটা চোখে দেখা যায় না সহজে, যখন বিক্রয়যোগ্য হয় তখন আর কি ওই মূল্য হ্রাসটা অপচয়টা ধরা পড়ে। এভাবেই আমরা মনে করো যে দেখতে পাই আমাদের লেনদেনটা কি, প্রাথমিক ধারণাটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো আমরা এই যে একটা সংজ্ঞা লিখেছি, এই সংজ্ঞার দ্বারাই কিন্তু প্রত্যেকটা লেনদেনের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন কি এই যে বলছি যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, ঘটনা হতে হবে, দুইটি পক্ষ থাকতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তাহলে এদিক থেকে লেনদেনের কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়? 7টি বৈশিষ্ট্য আমরা পাই। তোমাদের পাঠ্য বইতেও আছে, 10 পৃষ্ঠায় দেখবে, তারপরেও আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো 1 নম্বর বৈশিষ্ট্যটাই হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা কিন্তু লেনদেন বোঝানোর ক্ষেত্রে অনেকবারই কথাটা চলে আসছে, আমার মনে হয় না নতুন করে আর বোঝানোর প্রয়োজন আছে। যেমন মনে করো আমি আমার কারবারে 10,000 টাকা দিয়ে একজন ম্যানেজার নিয়োগ করলাম। এখন ম্যানেজারটা নিয়োগ করেছি, এটা কিন্তু একটা ঘটনা। যখন আমি ম্যানেজারের বেতনটা দেব তখন টাকার অঙ্কে পরিমাপযোগ্য হবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে লেনদেন। এবার মনে করো সেই ম্যানেজারের মৃত্যু হলো। আচ্ছা, ম্যানেজারের মৃত্যুতে একটা ক্ষতি আছে, কিন্তু এর দ্বারা কি কোনো টাকার অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে? হয়নি, তাহলে এটা কোনো লেনদেন নয়। 2 নম্বরটায় আসো। 2 নম্বরটায় আছে কি? আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তনটা তোমরা যদি বুঝতে চাও তাহলে আমি পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি, এখানে মুছে তোমাদের এই জায়গাটায় আমি একটু উল্লেখ করে দিচ্ছি, তোমরা তাই বুঝতে পারবে লেনদেনের বৈশিষ্ট্য।
তো লেনদেনের 1 নম্বর বৈশিষ্ট্যটাই হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য 1 নম্বরটাই কি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আচ্ছা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, তাহলে 2 নম্বরটা আসতেছে কি, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। আমি আগেই বলেছি যে দুইটা পক্ষের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হতে হবে। যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করব তখন আর্থিক অবস্থার পরিবর্তনটাও আসবে। এবার 3 নাম্বারটা হচ্ছে দ্বৈত সত্তা। আমি আগেই বলেছি যে দুইটি পক্ষ থাকতে হবে, দ্বৈত সত্তা। 4 নাম্বার স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। আচ্ছা, 7 নাম্বারটা আমি উপরে লিখে দেব। 1 নাম্বারটা লিখেছি কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা তো তোমাদেরকে আমি বুঝালাম যে অর্থের অঙ্কে কিভাবে পরিমাপযোগ্য হবে। তারপরে আসতেছে কি, যে আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে এটাও তোমরা বুঝো যে কিভাবে আর্থিক অবস্থার পরিবর্তনটা আসবে। 3 নাম্বার হচ্ছে দ্বৈত সত্তা। এই যে দেখো লিখেছি দ্বৈত সত্তা, মানে কি, দুইটি পক্ষ থাকতে হবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করলে আর এক পক্ষ অবশ্যই সুবিধা প্রদান করবে। যেমন মাল ক্রয় করা হলো, এখন যে পক্ষ মালটা ক্রয় করলো তার কাছে মালটা আসলো আর তার কাছ থেকে কি চলে গেল, নগদ অর্থটা চলে গেল। তাহলে নগদ অর্থটা যে পেল তার কি হলো, গ্রহণ করলো আর সে মালটা প্রদান করলো। এরপরে আসো স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে কি, লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাতন্ত্র্য। কিভাবে বলো, ধরো 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম, করার পর 10,000 টাকার পণ্য যখন আমি বিক্রয় করলাম তাহলে আমার এখানে কি হচ্ছে, বিক্রয় সবসময় ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হলো, আর কি আসলো, নগদ অর্থ আসলো, নগদান হিসাব ডেবিট হলো। এই একটা স্বয়ংসম্পূর্ণ। আর একটা হতে পারে, বললো যে তার টাকাটা 7 দিন পর পাওয়া যাবে। তাহলে ওখানে যেহেতু নগদ টাকা আসে নাই, আমার বিবিধ দেনাদার হিসাবটা ডেবিট হয়েছে, যেহেতু 7 দিন পরে দিবে, ধারে বাকিতে ক্রয় করা হয়েছে। তারপরে বলল যে যখন নাকি 7 দিন পর আমি টাকাটা পাবো তখন আবার আমি জাবেদাটা এন্ট্রি করব কি, 7 দিন পরে টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, আর বিবিধ দেনাদারকে যে আমি বাড়িয়েছিলাম ওটাকে আমি কমিয়ে দেব, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমার এই একটা হিসাবকেই আমরা দুবার যখন করলাম, দুবারই কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্রভাবে আলাদা আলাদা করে করতে করলাম। একটা আর একটার উপর ডিপেন্ডেবল না, একটা আর একটার সাথে সম্পৃক্ত ঠিকই, কিন্তু ডিপেন্ড করলো না, আলাদা আলাদাভাবেই তার কাজটা সম্পন্ন করতে পারলো। এবার আসো দৃশ্যমানতা। আমি কিন্তু বলেছি যে লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুটোই হতে পারে। তাহলে লেনদেন দৃশ্যমান হতে গেলে, যেমন আসবাবপত্র ক্রয় করলাম, এটা একটি দৃশ্যমান লেনদেন, কিন্তু আসবাবপত্র বিক্রয় করতে গেলে যে অপচয় হলো, মূল্য হ্রাসটা হলো, এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এবার আসো ঐতিহাসিক ঘটনা।
ঐতিহাসিক ঘটনা কি? যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। ঐতিহাসিক মানেই তো ইতিহাস, মানে অতীতের ঘটনা, আমরা বুঝতেই পারি। তো ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তাও লেনদেন হিসেবে গ্রহণযোগ্য হবে, যেমন অনাদায়ী পাওনার সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি ইত্যাদি। এবার আসো লাস্ট পয়েন্টটা, হিসাব সমীকরণে প্রভাব। সাত নাম্বারটা কি? হিসাব সমীকরণে প্রভাব। হিসাব সমীকরণে প্রভাব। আচ্ছা, এবার দেখো হিসাব সমীকরণে প্রভাব বিস্তারটা কিভাবে হয়। হিসাব সমীকরণে প্রভাব বিস্তারটা এরকম যে প্রত্যেকটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। আসলে হিসাব সমীকরণটা বুঝতে হলে আগে প্রথমে আমাদেরকে হিসাব সমীকরণের উপাদানগুলোকে জানতে হবে। আমি একটু পরেই পড়াবো, তারপরেও সংক্ষিপ্ত করে বলছি যে লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদানের পরিবর্তন হবে। যেমন হিসাব সমীকরণে প্রথমে ছিল A = L + E। L + E মানে হচ্ছে L লাইবিলিটিস, ইটা হচ্ছে ইকুইটি। যেমন এই দুটোর পরিবর্তন সাধিত হয়েছে। এখন আবার মানে এ হচ্ছে সম্পদ, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমেই কি যাচাই করা যায়। তাহলে বৈশিষ্ট্যগুলো আজকে আমার ক্লিয়ার হয়ে গেল যে লেনদেন কি সেটা পড়ালাম, লেনদেনের গুরুত্ব তোমরা সেটাও বুঝতে পারলে, লেনদেনের 7টি বৈশিষ্ট্য আছে, সেই লেনদেনটা এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হলেই সেটাকে আমরা, সেই ঘটনাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো। এবার আসো আমরা একটা ছোট অঙ্কে চলে যাই। তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠায় আছে যে লেনদেন চিহ্নিতকরণ, কোনো ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তা নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হলো। সবাই সামনে, আমি আশা করব বইটা খুলে বসবে। দেখো বইটা খোলো, সবাই সামনে 10 পৃষ্ঠায় বইটায় যাও, দেখতে পাবে এই বইটাতে তোমাদের লেনদেনটা সম্পর্কে দেওয়া আছে। একটু কষ্ট করে সবাই যাও, 11 পৃষ্ঠায় আছে অঙ্কটা। প্রশ্নটা আমি বই থেকেই ফলো করব, শুধুমাত্র আমি তোমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা একটু ছোট ছক করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সেইটা শুধু দেখো। আচ্ছা, ছকটা হবে 3টা। 1 নম্বরে ক্রমিক নং বা যদি তারিখ দেওয়া থাকে তারিখটা লিখবে, তারপর হচ্ছে হলো লেনদেন কিনা সেটা, তারপর হচ্ছে কারণসহ ব্যাখ্যা দেখাতে হবে। যেমন 1 নম্বর এন্ট্রিটা তোমরা একটু খেয়াল করো, বইটাতে দেওয়া আছে কি যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা অবশ্যই এটা জানি যে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই নগদ অর্থের প্রয়োজন আছে, নগদ অর্থের লেনদেন করতে হয়। নগদ অর্থ দিয়ে আমি আমার ব্যবসায়ের কার্যাবলী পরিচালনা করব, তো একটা অ্যামাউন্ট নিয়ে আমাকে ব্যবসাটা শুরু করতে হয়। সেই অ্যামাউন্টটা যখন কারবার প্রতিষ্ঠানে আসবে সেটাকে বলে মূলধন। তো আমি যেহেতু 50,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেছি,
আমার কারবার প্রতিষ্ঠানে কি এসেছে? নগদ 50,000 টাকা এসেছে। তাহলে এটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, অতএব এটা একটা লেনদেন। তাহলে আমি সুন্দর করে এখানে 1 নাম্বার দিয়ে এখানে লিখব লেনদেন। লেনদেন। এবার ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা তুমি সুন্দর করে নিজের ভাষায় লিখবা যে নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনায়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার, নগদ অর্থ মূলধন স্বরূপ প্রতিষ্ঠানে আনায়ন করায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটা লেনদেন। আমার জায়গার স্বল্পতার কারণে আমি সংক্ষেপে লিখলাম, আরও লিখতে পারো। এখানে দুটি পক্ষ হয়েছে, একটি পক্ষ মালিকের মূলধন, আরেকটি পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা, দুটি পক্ষ যুক্ত হয়েছে, এটাও লিখতে পারো। এবার আসো 2 নম্বরে, নগদ 15,000 টাকার পণ্য ক্রয়। আচ্ছা, আমরা যখন নগদে পণ্য ক্রয় করব, আমার কাছ থেকে, আমার কারবার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গেছে আর পণ্যটা আসছে, তাহলে এটা আমার নগদ টাকার পরিমাণযোগ্য হয়েছে, এর জন্য এটাও কি হবে? লেনদেন। এখানে তোমরা লিখে দেবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হওয়ার কারণে পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, তাই এটা কি? নগদ অর্থ চলে গেছে বা হ্রাস পেয়েছে, এই জন্যে এটা লেনদেন। তারপরে আসছে, ধরো একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছো, পাওনাদার ছিল, তাকে পরিশোধ করে দিয়েছে, এটাও কি? লেনদেন। 3 নাম্বারটাও লেনদেন। কারণ কি? যে পাওনাদারকে পরিশোধের ফলে ব্যবসায়ের দায় এবং নগদ অর্থ কমে গেছে, উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। লিখবা যে পাওনাদারকে পরিশোধ ফলে ব্যবসায়ের দায় ও নগদ অর্থ উভয়ই হ্রাস পেয়েছে, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন হয়েছে। এই ব্যাখ্যাগুলো সম্পূর্ণ তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে দিবে, ঠিক আছে? এবার 4 নাম্বারটায় আসো, বলছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে। আমরা কিন্তু পণ্যটা ক্রয়ও করিনি, আমার কাছ থেকে নগদ টাকা চলেও যায়নি, অতএব এটা কি? লেনদেন নয়। লেনদেন নয়। তুমি এটাতে লেখো যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, পণ্য ক্রয় করা বুঝায় না, পণ্যের কোনো আদান প্রদানও ঘটেনি, অর্থের অঙ্কের পরিমাপও হয়নি, অর্থ প্রদান করতে হয়নি, কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাই এটা লেনদেন নয়। তারপরে আসো, বলছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। এখন বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা আমরা যখন প্রদান করেছি, আমার কারবার থেকে নগদ অর্থ 2,000 টাকা চলে গেছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাহলে এটা কি? লেনদেন। এরপরে বলেছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। আমি কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন বা অর্থের অঙ্কের পরিমাপযোগ্য এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে জনাব একজনকে ব্যবসায়ের ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে, কিন্তু এখনও টাকা দেওয়া হয়নি,
অর্থের অঙ্কের পরিমাপযোগ্য না, তাই এটা লেনদেন নয়। আর যখন নাকি তাকে বেতন দেওয়া হবে তখন ঠিকই আমার কাছ থেকে নগদ অর্থ চলে যাবে, তখন সেটা লেনদেন হবে। ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মাসিক 3000 টাকা উত্তোলন করা হলো। আচ্ছা, আমি যখন ব্যবসা থেকে 3000 টাকা ব্যক্তিগত প্রয়োজনেই উঠাই আর যে কারণেই উঠাই, ব্যবসায় থেকে 3000 টাকা চলে গেছে, তার মানে আমার কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অতএব এটা লেনদেন। এরপর আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে চুরি গেছে কত টাকা? 500 টাকা। এখন আমার ব্যক্তিগত অর্থ হতে যদি টাকা চুরি যায় সেটা আমার ক্ষতি, কিন্তু কারবার প্রতিষ্ঠানে তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়নি, অর্থের মাপকাঠিতে কোনো পরিমাপ হয়নি, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, তাহলে এটা লেনদেন নয়। এবার আছে যে হাশেম ব্রাদার্স প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করেছেন। পণ্য ক্রয়ের ফরমাইশ দিয়েছেন, এগুলো এখনও সংগঠিত হয়নি, অর্থের পরিবর্তন ঘটেনি, অতএব এগুলো লেনদেন নয়। লাস্ট 10 নম্বরটা আছে 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। 10,000 টাকার পণ্য যখন হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করেছি, তখন ধারে করলেও আমার কাছ থেকে মালটা চলে গেছে, আমি নগদ অর্থ পাইনি, কিন্তু আমার দেনাদার সৃষ্টি হয়েছে, এতে আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়ে, আমার মালিকানা সত্ত্বে ওই টাকাটা যোগ হবে, অতএব আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এখানে, এই জন্য এটা লেনদেন। তো হিসাব সমীকরণের কিভাবে উপাদানগুলোর উপর প্রভাব পড়ে সেটা আমি অতি সত্বর যে নেক্সট ক্লাসটা হবে সেই ক্লাসে আমি বোঝাবো। তার আগে আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেব। তোমরা বাসায় বসে দেখবে যে মূল বইটার এই যে 12 পৃষ্ঠায় 13 পৃষ্ঠায় যে হিসাব সমীকরণ আছে, সমীকরণের প্রভাব, বর্ধিত রূপ, মানে হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি, A = L + E এর উপাদান আবার আছে 4টা, C + R - C - D। সি মানে হচ্ছে, একটু তোমাদের সংক্ষেপে বলতেছি, ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, ই মানে এক্সপেন্সেস, আর ডি হচ্ছে ড্রয়িং। তো এগুলোর বৃদ্ধিতে এবং হ্রাস পেলে কী কী পরিবর্তন ঘটে ব্যবসায়ের ক্ষেত্রে, কিভাবে আমরা সেগুলোকে অঙ্কে রূপান্তরিত করব, সেগুলোর মাধ্যমে কিভাবে আমাদের হিসাব সমীকরণের বিবরণী ছকটা আমরা তৈরি করতে পারবো, নেক্সট ক্লাসে আমি এগুলো আলোচনা করব। তোমরা তাহলে পাঠ্য বইয়ের 12-13 পৃষ্ঠা সাইডে আমি একটু বলে দিচ্ছি SW। পৃষ্ঠা ভালো করে পড়বে, ঠিক আছে? খুব ভালো করে পড়া, বুঝে বুঝে পড়বে। যদি তোমরা একটু বাসায় টাচ করে থাকো, এগুলো টাচ করলে আমি যখন ক্লাসটা করব তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আর অবশ্যই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।